চলে এসেছি বহুল প্রতীক্ষিত বলিউড মুভি সাভার এক্সপ্লেনেশন নিয়ে। সাবা অর্থ হচ্ছে সিংহের শাবক, যা রূপকথে ব্যবহৃত হয়েছে। এই মুভিতে একজন বীর যোদ্ধার বীরত্বের কথা তুলে ধরা হয়েছে। মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বেশ কিছু তারকা, যাদের মধ্যে ভিকি কৌশল, রাশমিকা মান্দানা, ডায়না পেন্টি, অক্ষয় খান্না অন্যতম। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বহুল আলোচিত মুভিটির এক্সপ্লেনেশন। পানিপথের যুদ্ধে বিজয়ী হওয়ার পর মুঘল সম্রাটরা একের পর এক নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। পরবর্তী 100 বছরেও ভারতবর্ষে অন্য কোনো শাসক মুঘল সম্রাটদের পরাজিত করতে পারেনি। 17শো শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করে ইতিহাসের সব থেকে কঠোর এবং নিষ্ঠুর সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেবও মুঘল সাম্রাজ্য বিস্তারের নেশায় মেতে হচ্ছে। একই সময় মারাঠারা নিজেদের স্বাধীন রাষ্ট্র বা স্বরাজ্য গঠনের চেষ্টা করে যাচ্ছে। স্বরাজ্যের স্বপ্নের বীজ বপন করেছিল ভারতের ইতিহাসের একজন বীর যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজ। আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্য বিস্তারের জন্য অনেকবার মারাঠা সাম্রাজ্য দখল করার চেষ্টা করেছে, কিন্তু শিবাজী মহারাজের চতুরতা আর অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা কিছু যুদ্ধ কৌশলের কারণে আওরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে ব্যর্থ হয়। 1680 সালে অসুস্থতাজনিত কারণে শিবাজীর মৃত্যু হয়। ওই সময় সম্রাট আওরঙ্গজেব তার দিল্লি দুর্গ বা লালকেল্লায় অবস্থান করছিল। সেনাপতি এসে আওরঙ্গজেবকে শিবাজীর মৃত্যুর সংবাদ জানায়। শিবাজীর মৃত্যুর সংবাদ শুনে রাজসভায় উপস্থিত সবাই খুব খুশি হয়। সবাই বলাবলি করতে শুরু করে, এবার মারাঠা সাম্রাজ্যের পতন আর কেউ ঠেকাতে পারবে না। খুব শীঘ্রই মারাঠা সাম্রাজ্যে মুঘলদের পতাকা উঠবে। সবাই যার যার মতো করে আনন্দ প্রকাশ করলেও আওরঙ্গজেব কোনো রকম আনন্দ কিংবা উচ্ছ্বাস প্রকাশ করে না। বরং আওরঙ্গজেব আফসোস করে বলে, শিবাজীর মতো এমন বীর ও শক্তিশালী প্রতিপক্ষ আর কোথাও পাবো না আমি। মূলত আওরঙ্গজেবের ইচ্ছে ছিল শিবাজীকে যুদ্ধে পরাজিত করে মারাঠা সাম্রাজ্য দখল করবে, কিন্তু শিবাজীর মৃত্যুতে তার সেই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। খুব শীঘ্রই মারাঠা সাম্রাজ্য মুঘলদের দখলে আসবে। সে আনন্দে মুঘল সৈন্যরা নিশ্চিন্তে সময় কাটাতে থাকে। আওরঙ্গজেবের সেনাপতি খান জামানও বোরহানপুরে দুর্গে বেশ আরাম আয়েশ করে দিন কাটাচ্ছিল এবং দীর্ঘদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় আফসোস প্রকাশ করছিল এবং মারাঠাদের নিয়ে ঠাট্টা তামাশা করছে। ঠিক ওই মুহূর্তে খবর আসছে মারাঠা সৈন্যরা মুঘল সাম্রাজ্যের বোরহানপুর আক্রমণ করার জন্য আসছে। সাথে সাথে মুঘল সৈন্যরা মারাঠা সৈন্যদের দমন করার জন্য এগিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাই মারাঠা সৈন্যদের নেতৃত্ব দিচ্ছে শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ। মূলত শিবাজীর মৃত্যুর পর তার ছেলে সম্ভাজি মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসে। সিংহাসনে বসার সময় নষ্ট না করে সম্ভাজি তার বাবার স্বপ্নের রাজ্য অর্থাৎ মারাঠা সাম্রাজ্য বিস্তারের জন্য লড়াই শুরু করে দিয়েছে। বোরহানপুর আক্রমণের মধ্য দিয়ে সেটারই সূত্রপাত করেছে সম্ভাজি। মুঘল সৈন্যদের সাথে মারাঠা সৈন্যদের তুমুল লড়াই শুরু হয়। ধারালো তলোয়ার দিয়ে যখন দুই দলের মধ্যে রক্তারক্তি চলছিল, তখন একটা ছোট্ট বাচ্চা লড়াইয়ের মাঝে আটকে পড়ে যায়। সম্ভাজি বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। এরপর আবারও লড়াই করতে শুরু করে। মুঘল সৈন্যরা মারাঠা সৈন্যদের সাথে কিছুতেই লড়াইয়ে পেরে ওঠে না। তখন খান জাহান নিজে বের হয়ে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে খান জাহান এবং সম্ভাজি মুখোমুখি হয়, কিন্তু খান জাহান তলোয়ার দিয়ে লড়াই না করে কৌশলে সম্ভাজিকে একটা হিংস্র সিংহের খাঁচায় ফেলে দেয়। হিংস্র সিংহ সম্ভাজির উপর আক্রমণ করতে গেলে সম্ভাজি নিজ হাতে সিংহের মুখ চিরে বিভক্ত করে ফেলে। সিংহকে হত্যা করে সম্ভাজি খাঁচা থেকে বের হয়ে খান জাহানের উপর চড়াও হয়। খান জাহানকে মাটিতে আছড়ে ফেলে তার বুকে পা রেখে সম্ভাজি বলে, শিবাজী বেঁচে নেই, কিন্তু তার ছেলে সম্ভাজি এখনো বেঁচে আছে। মারাঠা সাম্রাজ্যের দিকে কেউ নজর দিলে আমি তার বুক চিরে ফেলবো। বোরহানপুরের মুঘল সৈন্যদের পরাজিত করার পর মারাঠা সৈন্যরা বোরহানপুরের সমস্ত ধন সম্পদ নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য একত্রিত করতে শুরু করে। বোরহানপুরে এত পরিমাণ ধন সম্পদ ছিল যে সেগুলো কিভাবে নিয়ে যাবে চিন্তা করে হিমশিম খাচ্ছিল তারা। কিন্তু যেভাবেই হোক সমস্ত ধন সম্পদ নিয়ে তাদেরকে সাথে নিয়ে যেতে হবে, যাতে শত্রুরা অনুধাবন করতে পারে মারাঠারা তাদেরকে পুরোপুরি নিঃস্ব করেছে। সবাই যখন বোরহানপুর বিজয়ের আনন্দ উপভোগ করছিল, সম্ভাজি তখন এক কোণে দাঁড়িয়ে নিজের ছোটবেলার কথা ভাবছিল। সম্ভাজি যখন অনেক ছোট ছিল তখনই তার মায়ের মৃত্যু হয়েছে। মায়ের চেহারাও তার মনে নেই। শিবাজী একাই সম্ভাজির মা এবং বাবা দুজনেরই দায়িত্ব পালন করেছে। শিবাজী সম্ভাজিকে আদর করে শম্ভু বলে ডাকতো। সম্ভাজি যখন অনেক ছোট ছিল তখন থেকেই শিবাজী তাকে সব রকম কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করে নেয়। এসব ভাবতে ভাবতে সম্ভাজির চোখের কোণে পানি চলে আসে। তখন সম্ভাজির মামা শারলস্কর এসে সম্ভাজিকে সান্ত্বনা দেয়। শারলস্কর সম্ভাজিকে যুবরাজ বলে সম্বোধন করলে সম্ভাজি বলে, অন্তত আপনি আমাকে শম্ভু বলে ডাকুন। শম্ভু ডাক শোনার জন্য আমার মন সবসময় ব্যাকুল হয়ে থাকে। শারলস্কর বলে, আমি তোমার মধ্যে তোমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই, তাই তোমাকে নাম ধরে ডাকার সাহস হয় না আমার। সম্ভাজি বলে, আর আমি আপনার মধ্যে আমার বাবা মা দুজনেরই ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পাই। আমি জানি আমাদের সামনে যত শত্রুই আসুক না কেন আপনি সবসময় আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন। শারলস্কর বলে, আমি এতটাও মহান মানুষ না, তবে এতটুকু বলতে পারি আমার শরীরের প্রতিটা রক্তবিন্দু আমি তোমার প্রতি সমর্পিত করেছি।
এরপর সম্ভাজি তার সৈন্যদের উদ্দেশ্যে কিছু কথা বলে। সম্ভাজি বলে, আজকের এই বিজয় শুধুমাত্র একটা লড়াইয়ের বিরুদ্ধে বিজয় না, এটা আমাদের পক্ষ থেকে একটা ঘোষণা। আমাদের এই ঘোষণা আওরঙ্গজেবের উদ্দেশ্যে যে ছত্রপতি শিবাজি এখনো বেঁচে আছে। আজকের পর থেকে যদি আওরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করার চেষ্টা করে, তাহলে তার মুঘল সাম্রাজ্য আমরা ধ্বংস করে দেব। শিবাজি মহারাজের স্বরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন আমরা পূরণ করেই ছাড়ব। এর পরের দৃশ্যে আমরা মারাঠা সাম্রাজ্যের রায়গড় দুর্গের দৃশ্য দেখতে পাই। মারাঠা সাম্রাজ্যের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সম্ভাজির সৎমা সোরাবাইকে বোরহানপুর বিজয়ের খবর জানাচ্ছিল। এই বিশিষ্ট ব্যক্তিরা বেশিরভাগ সময় সম্ভাজির বিপক্ষে কথা বলে। এরা মূলত চলে সোরাবাইয়ের কথায়। সোরাবাই সম্ভাজিকে খুব একটা পছন্দ করে না, কারণ সোরাবাই চায় মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে তার ছেলে রামরাজা বসুক। যদিও রামরাজা এখনো অনেক ছোট, সিংহাসনে বসার মতো বয়স তার এখনো হয়নি, তবুও সোরাবাই মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে সম্ভাজিকে মেনে নিতে পারে না। সোরাবাইয়ের মতো তাদের এই সমস্ত বিশ্বস্ত ব্যক্তিরাও সম্ভাজিকে নিজেদের গলার কাটা মনে করে। সোরাবাই তাদের বলে, সম্ভাজি যখন অনেক ছোট ছিল, সে সময় একবার আওরঙ্গজেব শিবাজি এবং সম্ভাজি দুজনকেই বন্দী করেছিল। কৌশলে শিবাজি এবং সম্ভাজি দুজনেই আওরঙ্গজেবের বন্দিশালা থেকে পালাতে সক্ষম হয়। তখন আওরঙ্গজেব চারদিকে ঘোষণা দিয়েছিল, কোথাও কোনো বাবা এবং ছেলেকে একসাথে দেখলে কোনো রকম বাছবিচার না করেই যেন তাদেরকে হত্যা করা হয়। তাই শিবাজি এবং সম্ভাজি একসাথে না থেকে দুজন দুই দিকে পালিয়ে গিয়েছিল। সম্ভাজি যেন মুঘল সৈন্যদের হাতে ধরা না পড়ে, তাই মুঘলদেরকে বিভ্রান্ত করার জন্য শিবাজি সম্ভাজির মিথ্যা অন্তিম সৎকার করেছিল, যাতে মুঘল সৈন্যরা মনে করে সম্ভাজি মারা গেছে। ওই ঘটনার স্মৃতিচারণ করে সোরাবাই হেসে বলে যায়, ভাগ্যে লুকিয়ে থাকা, পালিয়ে বেড়ানো কিংবা মিথ্যা মৃত্যু লেখা, সে কি করে একটা রাজ্যের রাজা হতে পারে? মারাঠা সাম্রাজ্যের রাজ্যে অভিষেক যারই হোক না কেন, রাজা তো আমার ছেলে রামরাজাই হবে। এদিকে সম্ভাজি তার সৈন্যদের নিয়ে বীরের বেশে রায়গড় দুর্গে ফিরে আসে। সম্ভাজির স্ত্রী ইয়াসবাই সম্ভাজিকে বরণ করে নেয়। ইয়াসুবাইয়ের সাথে সম্ভাজির সম্পর্ক বন্ধুর মতো। সম্ভাজি কোনো কিছু বলার আগেই ইয়াসুবাই সম্ভাজির চোখের ভাষায় বুঝে নেয় সে কি বলতে চায়। সম্ভাজি ইয়াসুবাইকে বলে, তুমি আমার ব্যাপারে যতটুকু জানো আমি নিজেও ততটুকু জানি না। ইয়াসুবাই বলে, আমি এটাও জানি এই মুহূর্তে আপনার মনে কি চলছে, তাই আপনি বলার আগেই আমি আপনার মনের ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করে ফেলেছি। ইয়াসুবাই সম্ভাজিকে একটা কামরার ভেতরে নিয়ে যায়, যেখানে ইয়াসুবাই সম্ভাজির বাবা এবং শিবাজির পাগড়ি এবং জুতা সাজিয়ে রেখেছে, যাতে এসবের মাঝে সম্ভাজি নিজের বাবাকে ফিল করতে পারে। সম্ভাজি অনেক ইমোশনাল হয়ে যায়। বাবা বেঁচে থাকলে হয়তো সম্ভাজি তার পা ছুঁয়ে আশীর্বাদ নিত। বাবা বেঁচে নেই, তাই সম্ভাজি তার জুতা স্পর্শ করে আশীর্বাদ নেয়। অন্যদিকে আওরঙ্গজেবের সংবাদদাতা তাকে জানায়, মারাঠার সৈন্যরা বোরহানপুরের মাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখেনি, সবকিছু শেষ করে দিয়েছে তারা। এসব শুনে রাজসভায় উপস্থিত সবাই হাসাহাসি করে বলে, যাদের কোনো অস্তিত্বই নেই তারা আক্রমণ করেছিল বোরহানপুরে? খান জামান কি ঘুমিয়ে পড়েছিল, নাকি যার জন্য দুর্বল মারাঠারা বোরহানপুরে আক্রমণ করার সুযোগ পেয়েছে? সংবাদদাতা বলে, খান জামান সম্পূর্ণ সজাগ অবস্থাতেই ছিল। মারাঠা সাম্রাজ্যে শিবাজির মতো আরেকজন বীর যোদ্ধার আবির্ভাব ঘটেছে, যার নাম সম্ভাজি। সম্ভাজির কথা শুনে আওরঙ্গজেব শান্ত গলায় বলে, শিবাজি চলে গেছে, কিন্তু তার অস্তিত্ব রেখে গেছে। এদিকে শিবাজির মৃত্যুর পর সম্ভাজিকে মারাঠা সাম্রাজ্যের নতুন সম্রাট ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে সম্ভাজির রাজ্য অভিষেক করা হয়নি। তাই বোরহানপুর বিজয়ের পর ধুমধাম করে সম্ভাজির রাজ্যাভিষেকের উৎসব পালন করা হয়। রাজ্যাভিষেকের উৎসবে পুরো সাম্রাজ্য আলোকিত করা হয়েছে। শুধুমাত্র সম্ভাজির সৎমা অর্থাৎ রাজমাতা সোরাবাই নিজের ঘরের সমস্ত আলো নিভিয়ে ঘর অন্ধকার করে রেখেছে। রাজ্যাভিষেকের পর সম্ভাজি বিশিষ্ট ব্যক্তি এবং কাছের মানুষদের নিয়ে একসাথে ভোজন করে। সেখানে ইয়াসুবাইয়ের দুই ভাই কানুজি এবং গানুজিও প্রেজেন্ট ছিল। ওরা সম্ভাজিকে রিকোয়েস্ট করে বলে, গিরকান অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব আপনি সম্পূর্ণরূপে আমাদের হাতে তুলে দিন। আমাদের মাতৃভূমি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে থাকলে ছোটখাটো ব্যাপারে আর আপনাকে বিরক্ত করতে হবে না। মূলত বেশ কয়েকটি অঞ্চল নিয়ে মারাঠা সাম্রাজ্য বিস্তৃত, গিরকান তাদের মধ্যে একটি। কানুজি ও গানুজি গিরকানের বাসিন্দা। সম্ভাজি বলে, শুধু গিরকান কেন, পুরো মারাঠা সাম্রাজ্যের উন্নতির কথা চিন্তা করা উচিত আপনাদের। কানুজি বলে, আপনার বাবা শিবাজি মহারাজ আমাদের বাবার কাছে ওয়াদা করেছিল গিরকান অঞ্চল সম্পূর্ণরূপে তাকে দেবে। ইয়াসুবাই তার ভাইদের কথায় প্রতিবাদ করে বলে, কিন্তু শিবাজি মহারাজ সবসময় চাইতো পুরো সাম্রাজ্য অবিভক্ত অবস্থায় থাকুক। কাউকে বিশেষভাবে আলাদা অঞ্চলের সুবিধা দিলে সেই ব্যক্তি নিজের স্বার্থের কথা চিন্তা করা শুরু করবে। এতে পুরো সাম্রাজ্যের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি হবে। তখন গানুজি বলে, তাহলে হয় আমাদের বাবা মিথ্যাবাদী ছিল, আর নয়তো শিবাজি মহারাজ মিথ্যাবাদী। গানুজির কথা শেষ হওয়ার আগেই সম্ভাজি চিৎকার করে ওঠে। কানুজি ও গানুজি ইয়াসুবাইয়ের ভাই হওয়ায় সম্ভাজি তাদের যথেষ্ট সম্মান করত, কিন্তু তার বাবার বিরুদ্ধে এমন নেতিবাচক কথা বলায় সম্ভাজি আর নিজের রাগ ধরে রাখতে পারেনি। অন্যদিকে রাজমাতা সোরাবাই এর বিশ্বস্ত ব্যক্তি আন্নাজি সোরাবাইয়ের কাছে গিয়ে বলতে থাকে, পুরো রাজ্যে শুধু সম্ভাজির জয় জয়কার ধ্বনি ভেসে বেড়ায়। রামরাজের রাজ্যাভিষেক আর কখনোই সম্ভব না। ষাঁড়লস্কর যদি আপনার পক্ষে থাকতো তাহলে আপনার স্বপ্ন অবশ্যই পূর্ণ হতো, কিন্তু ষাঁড়লস্কর ওই সম্ভাজির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। এখানে আমরা জানতে পারি ষাঁড়লস্কর আসলে সম্ভাজির নিজের মামা না, ষাঁড়লস্কর রাজমাতা সোরাবাইয়ের ভাই। রক্তের সম্পর্ক ছাড়াই সম্ভাজি আর ষাঁড়লস্করের মধ্যকার এমন বন্ধন সোরাবাই ও তার লোকদের চোখের বিষ।
রাজমাতা সৌরাবাই তার বিশ্বস্ত লোকদের সাথে নিয়ে সম্ভাজিকে হত্যা করার ষড়যন্ত্র করতে শুরু করে। সে তার বিশ্বস্ত লোক বালাজিকে একটি পত্র লিখতে বলে। এদিকে সম্ভাজির রাজসভার সংবাদবাহক সম্ভাজিকে জানায় আওরঙ্গজেবের ছেলে মির্জা আকবর সম্ভাজির সাথে দেখা করতে চায়। সম্ভাজি কারণ জানতে চাইলে সংবাদবাহক বলে, মির্জা আকবর শুধুমাত্র আপনাকেই কারণটা জানাবে। তবে আকবরের ব্যাপারে আমি যতটুকু জানি, সে নিজের বাবা অর্থাৎ আওরঙ্গজেবকে হত্যা করে মুঘল সিংহাসন দখল করতে চায়। রাজসভার অন্যান্য সদস্যরা সম্ভাজিকে বলে, হয়তো মির্জা আকবর আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। মুঘলদের বিশ্বাস করে তাদের ফাঁদে পা দেওয়া উচিত হবে না। কিন্তু সম্ভাজি আকবরের সাথে দেখা করতে চায়। শুধু তাই নয়, সম্ভাজি সিদ্ধান্ত নেয় সে কোনো সৈন্য ছাড়া একেবারে নিরস্ত্র অবস্থায় মির্জা আকবরের সাথে দেখা করতে যাবে। সম্ভাজির এমন সিদ্ধান্তে সরলস্কর সহ রাজসভার সবাই টেনশনে পড়ে যায়। শুধুমাত্র সম্ভাজির স্ত্রী ইয়াসুবাইয়ের মধ্যে কোনো চিন্তার ছাপ নেই। সম্ভাজি ইয়াসুবাইয়ের কাছে জানতে চায় কেন সম্ভাজিকে নিয়ে তার কোনো চিন্তা হয় না। ইয়াসুবাই বলে, বিয়ের দিন আপনার দাদি আমাকে বলেছিল এই পরিবারের পুরুষরা তুফানের মতো শক্তিশালী। কথায় কথায় ইয়াসুবাই জানায় সে সন্তান সম্ভবা। ইয়াসুবাই বলে, হয়তো আরো একজন তুফানি পরিবারে আসতে চলেছে। সন্তানের আগমনের খবর শুনে সম্ভাজি অনেক বেশি খুশি হয়। এরপর সম্ভাজি মির্জা আকবরের সাথে দেখা করতে চলে যায়। সম্ভাজিকে নিরস্ত্র অবস্থায় দেখে মির্জা আকবর বলে, আমি অস্ত্র নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি, আর আপনি কিনা নিরস্ত্র অবস্থায় চলে এসেছেন। সম্ভাজি বলে, আমি আমার অস্ত্রকে সম্মান করি, যার তার সাথে লড়াই করে অস্ত্রকে অপমানিত করতে চাই না। এরপর সম্ভাজি মির্জা আকবরের কাছে জানতে চায় কেন সে দেখা করতে চায়। আকবর বলে, সব জায়গায় খবর ছড়িয়ে পড়েছে মারাঠা সৈন্যরা কাউকে ভয় পায় না, তাই আপনার কাছে সাহায্য চাইতেই নিজের রাজ্য ছেড়ে আপনার রাজ্যে চলে এসেছি। আপনার সৈন্যদের সাহায্য নিয়ে আমি আমার উদ্দেশ্য সফল করতে চাই। অর্থাৎ আকবর সম্ভাজির সাহায্য নিয়ে আওরঙ্গজেবকে হত্যা করে সিংহাসন দখল করতে চায়। কিন্তু সম্ভাজি আকবরের প্রস্তাবে রাজি হয় না। সম্ভাজি বলে, আমরা কখনোই মুঘলদের সাথে হাত মেলাবো না। আকবর বলে, আমি তো ভেবেছিলাম আপনি সহজে আমার কথায় রাজি হয়ে যাবেন, কারণ আমাদের উদ্দেশ্য এক। আপনার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তখন সম্ভাজি বলে, আমরা মোটেও এক না। মারাঠারা কখনো বিশ্বাসঘাতকতা করে না। তোমরা নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে সিংহাসন দখল করার স্বপ্ন দেখো, আর আমরা যে কোনো যোগ্য ব্যক্তিকে সিংহাসনে বসানোর জন্য সবসময় রেডি। আকবর বলে, বিশ্বাসঘাতক তো আপনার পরিবারে আছে। সম্ভাজি রেগে গিয়ে মির্জা আকবরের গলা চেপে ধরে। তখন আকবর সম্ভাজিকে একটা পত্র দেখায়, যেটা পাঠিয়েছে রাজমাতা সৌরাবাই। পত্রে লেখা ছিল, আপনার শত্রু আপনার বাবা আওরঙ্গজেব, আর আমার শত্রু হচ্ছে সম্ভাজি। আপনি যদি আমার শত্রুকে শেষ করেন, তাহলে আমি আপনার শত্রুকে শেষ করার জন্য মারাঠার সমস্ত সৈন্যকে পাঠিয়ে দেব। রাজমাতার এমন পত্র দেখে সম্ভাজি প্রচন্ড ক্ষুব্ধ হয়। সম্ভাজি আকবরকে বলে, আমি আপনার সাথে হাত মিলিয়ে আপনাকে সাহায্য করতে পারবো না। তবে আপনি যতদিন মারাঠা সাম্রাজ্যে আছেন, আমি কথা দিচ্ছি আপনার বাবার সৈন্যরা আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার সুরক্ষার দায়িত্ব আমার। রাজমাতার বিশ্বাসঘাতকতার খবর ইয়াসুবাইয়ের কাছেও পৌঁছে যায়। রাজমাতার হয়ে পত্র লিখেছিল বালাজি। ইয়াসুবাই সবার আগে তার কাছে গিয়ে জানতে চায় কেন এমন বিশ্বাসঘাতকতা। বালাজি ইয়াসুবাইয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার কোনো দোষ নেই। রাজমাতা আমাকে যা লিখতে বলেছে আমি তাই লিখেছি। কিন্তু ইয়াসুবাই বলে, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। সৈন্যরা বালাজিকে বন্দি করে নিয়ে যায়। শুধু বালাজি নয়, রাজদরবারের যতগুলো সদস্য রাজমাতার সাথে মিলে ষড়যন্ত্রে অংশ নিয়েছিল সবাইকে। সম্ভাজি রাজমহলে ফিরে সবার আগে বন্দিশালায় যায়। সম্ভাজি বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে বলে, এর আগেও আপনারা অনেক ভুল কাজ করেছিলেন, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবার আপনারা যা করছেন সেটা অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা নেই। সম্ভাজি একটা বিশাল আকৃতির হাতি বন্দিশালায় ছেড়ে দেয়। সেই হাতে এক এক করে সমস্ত বিশ্বাসঘাতককে পায়ের তলায় পিষ্ট করে হত্যা করে। সারলস্কর যখন জানতে পারে রাজমাতার সৌরাবাই এমন ঘৃণ্য ষড়যন্ত্র করেছে, তখন সেও রাজমাতার কাছে গিয়ে তার সাথে রাগারাগি করতে শুরু করে। রাজমাতা সারলস্করকে ধমক দিয়ে বলে, ভুলে যেও না, আমি শুধু তোমার বোন নই, এই সাম্রাজ্যের রাজমাতাও। সারলস্কর বলে, আমি ভুলে যাইনি, কিন্তু আপনি ভুলে গেছেন আপনি কেন রাজমাতা হতে পেরেছেন। মাত্র 14 বছর বয়সে শিবাজী মহারাজ মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মাত্র 9 বছর বয়সে তার বাবার স্বপ্নকে নিজের স্বপ্নে পরিণত করেছিল। তারা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং রক্ষার জন্য নিরলস পরিশ্রম করে গেছে বলেই আপনি রাজমাতা হতে পেরেছিলেন। সবকিছু ভুলে গিয়ে আপনি মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছেন। রাজমাতা বলে, আমার ছেলেকে এই সাম্রাজ্যের রাজা বানানোর জন্য যা যা করা প্রয়োজন আমি সব করব। আমার ছেলেকে রাজা বানানোর স্বপ্ন যদি আমার অপরাধ, তাহলে এই অপরাধ আমি বারবার করতেই থাকবো। এই সমস্ত কথা রাজমাতা তার ছেলে রাজরামের সামনেই বলছিল। মায়ের এমন স্বার্থান্বেষী রূপ দেখে রাজরাম তার উপর ক্ষুব্ধ হয়ে তার কাছ থেকে দূরে সরে যায়। অন্যদিকে আওরঙ্গজেব তার রাজসভার সদস্যদের নিয়ে বিধ্বস্ত বোরহানপুরের উদ্দেশ্যে রওনা হয়। পুরো বোরহানপুর ধ্বংস হয়ে গেছে। সেনাপতি খান জাহানের উপস্থিতিতেই মারাঠা সৈন্যরা বোরহানপুরের এই অবস্থা করেছে। এ কারণে আওরঙ্গজেবের আদেশে খান জাহানের পিঠে ভারী বোঝা দিয়ে তার হাত পা বেঁধে রাখা হয়। খান জাহান হাত জোর করে আওরঙ্গজেবের কাছে ক্ষমা চায়। আওরঙ্গজেব বলে, আমার বাবা সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের মুকুট আমার ভাই দ্বারা শিকড় মাথায় পরাতে চেয়েছিল। আমি দ্বারা শিকড় মাথাটাই কেটে উপহার হিসেবে আমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। আর আমার বাবা সম্রাট শাহজাহানকে তাজমহলের সামনে একটা বন্দিশালায় 8 বছর বন্দি করে রেখেছিলাম।
তাজমহল দেখতে দেখতেই তার মৃত্যু হয়েছে। যেখানে আমি নিজের বাবা ভাইয়ের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিয়েছি, সেখানে 24 বছর বয়সের একটা ছেলে কিনা আমার সাম্রাজ্যের সব থেকে সুন্দর শহরটাকে ধ্বংস করে ফেলেছে। আওরঙ্গজেব খান জাহানের গলা কেটে হত্যা করে তাকে তার ব্যর্থতার শাস্তি দেয়। এসবের মাঝে আওরঙ্গজেবের কাছে খবর আসে সম্ভাজি মারাঠা সাম্রাজ্যের মির্জা আকবরের আশ্রয় দিয়েছে। আওরঙ্গজেব নিজের মাথার মুকুট খুলে বলে, আমার পুরো বংশের লাশের উপর দাঁড়িয়ে আমি এই মুকুট মাথায় পরেছিলাম। এই সম্ভাজির মৃত্যু না হওয়া পর্যন্ত আমি আর এই মুকুট পরব না। আওরঙ্গজেব তার সৈন্যদেরকে মারাঠা সাম্রাজ্যের সমস্ত অঞ্চলে ঢুকে মারাঠাদের হত্যা করার আদেশ দেয়। আওরঙ্গজেবের নির্দেশে বিশাল মুঘল সৈন্যবাহিনী কয়েকটা ভাগে বিভক্ত হয়ে মারাঠা সাম্রাজ্যের ভেতরে ঢুকে পড়ে। তারা নির্মমভাবে মারাঠাদের মারতে শুরু করে। গ্রামের মানুষদের মেরে গাছের সাথে ঝুলিয়ে দিতে শুরু করে। ওরা এত বেশি মানুষ মেরেছিল যে গাছগুলোতে পাতার থেকে ঝুলন্ত মানুষের সংখ্যাই বেশি ছিল। শুধু তাই নয়, গ্রামের মানুষদের মেরে ওরা নদীতেও ভাসিয়ে দিতে শুরু করে। মানুষের রক্তে নদীর প্রবাহমান পানি লাল বর্ণ ধারণ করে। এছাড়া অসংখ্য মানুষকে বন্দী করে তাদেরকে নির্যাতন করে কষ্ট দিয়ে মারতে থাকে। মুঘল সৈন্যরা যেদিক দিয়ে যাচ্ছিল আগুন জ্বালিয়ে দিয়ে সবকিছু নিশ্চিহ্ন করে যায়। এসব দেখে আওরঙ্গজেবের সভায় সবাই ঠাট্টা তামাশায় মেতে ওঠে। আওরঙ্গজেবের মেয়ে জিনাত ঠাট্টা করে বলে, মারাঠাদের কাছে এই মুহূর্তে মাত্র 25,000 সৈন্য, আমাদের সৈন্যদের বাবুর্চির সংখ্যাই এর থেকে বেশি। আওরঙ্গজেব বলে, একে একে মারাঠা সাম্রাজ্যের এতগুলো অঞ্চল দখল করতে হবে যেন আমার নিজেরাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এদিকে মারাঠা সাম্রাজ্যের এই করুণ পরিণতি দেখার পর সম্ভাজি সিদ্ধান্ত নেয় আর চুপ করে বসে থাকবে না। সম্ভাজি রাজসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিয়ে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা তৈরি করে। সারলস্কর সবাইকে বুঝিয়ে দেয় আওরঙ্গজেব কোন কোন রাজ্য দখল করার চেষ্টা করছে। সম্ভাজি বলে, আওরঙ্গজেবের বিশাল সৈন্যবাহিনীর সাথে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে লড়তে হবে। সারলস্কর বলে, আমাদের সবাইকে ভিন্ন ভিন্ন রূপে মুঘলদের সামনে উপস্থিত হতে হবে। সবাই মিলে পরিকল্পনা করে কিভাবে প্রতিটা অঞ্চল থেকে আলাদা আলাদা ভাবে মুঘল সৈন্যদের প্রতিহত করবে। পরিকল্পনা শেষে সম্ভাজি রাজমাতা সোরবাইয়ের সাথে ঘরে যায়। রাজমাতা তখন ঘুমাচ্ছিল। সম্ভাজি তার পায়ের কাছে বসে বলে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন আপনার মনের সব ইচ্ছা পূরণ হয়। এরপর সম্ভাজি তার পা স্পর্শ করে প্রণাম করে বের হয়। রাজমাতা বিশ্বাসঘাতকতা করলেও সম্ভাজি এখনো তাকে মায়ের মতোই সম্মান করে। এরপর ইয়েশোবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সম্ভাজি যুদ্ধের জন্য বের হয়। সম্ভাজির নির্দেশে মারাঠা সৈনিকরা বলে বনে জঙ্গলে লুকিয়ে থেকে সুযোগ বুঝে মুঘল সেনাদের উপর হামলা করতে থাকে। মারাঠাদের চতুরতার কারণে মুঘলদের বিশাল বাহিনীর সৈন্য সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। এসবের মাঝে হঠাৎ রাজমাতার মৃত্যু হয়ে যায়। রাজমাতার মৃত্যুতে সম্ভাজি অনেক কষ্ট পায়। রাজমাতার চিতায় আগুন দেওয়ার সময় সম্ভাজি তার মামা শারলস্করের কাছে তার মেয়ে তারার সাথে রাজমাতার ছেলে রামরাজার বিয়ের প্রপোজাল দেয়। শারলস্কর আনন্দের সাথে সম্ভাজির প্রস্তাবে রাজি হয়। রাজমাতার সৎকার শেষে সম্ভাজি আবারও যুদ্ধে ফিরে যায়। মুঘলরা মারাঠাদের বিভিন্ন এলাকা দখল করে সেখানকার সাধারণ মানুষদের বন্দী করে তাদের উপর অনেক নির্যাতন চালাচ্ছিল। সম্ভাজি তার সৈন্যদের সাথে নিয়ে একে একে সমস্ত বন্দীদের উদ্ধার করতে থাকে। মারাঠা সৈন্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে কখনো মাটি ফুঁড়ে বের হয়ে মুঘলদের উপর হামলা করে, আবার কখনো পানির তলদেশে লুকিয়ে থেকে সঠিক সময় প্রহার করে। এভাবে বছরের পর বছর এই যুদ্ধ চলতেই থাকে। মুঘল সেনা দিন দিন কমতে থাকায় আওরঙ্গজেব অত্যন্ত ক্ষুব্ধ হয়। মুঘল সেনার সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। শাহী হাসনাও দিন দিন কমতে শুরু করেছে। এসব দেখে জিনাত মুঘল মন্ত্রীদের বলে, যত দ্রুত সম্ভব সম্ভাজিকে খুঁজে বের করে তাকে বন্দী বানাতে হবে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই সম্ভাজি আমাদের সবার কবর রচনা করবে। এর কিছুদিন পরে মুঘল সেনারা মির্জা আকবরের সন্ধান পেয়ে যায়। জিনাত রাজ্যের মন্ত্রীদের বলে, মারাঠাদের মধ্যেও হয়তো মির্জা আকবরের মতো কোনো না কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আসছে, তাকে খুঁজে বের করো। এই মুহূর্তে সে আমাদের সব থেকে বেশি কাজে আসবে। অন্যদিকে মুঘল সেনারা মির্জা আকবরের উপর হামলা করে, কিন্তু সম্ভাজি আকবরকে ওয়াদা করেছিল তার সুরক্ষা নিশ্চিত করবে। তাই সম্ভাজির সেনারা মুঘল সেনাদের সাথে লড়াই করে আকবরের প্রাণ বাঁচায়। এই খবর জিনাতের কাছেও পৌঁছে যায়। জিনাত আওরঙ্গজেবকে বলে, আমাদের দুর্ভাগ্য মির্জা আকবর এখনো বেঁচে আছে, তবে আমরা সম্ভাজিকে পরাজিত করার রাস্তা খুঁজে পেয়েছি। আমরা সম্ভাজির এমন একজন বন্ধুকে খুঁজে পেয়েছি যে বহু বছর ধরে সম্ভাজির বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এদিকে মির্জা আকবর সম্ভাজির সাথে দেখা করে বলে, আমি আর ভারতবর্ষে থাকতে চাই না। মন্ত্রীরা মির্জা আকবরকে বলে, খুব শীঘ্রই আমরা এই যুদ্ধে জয়ী হতে যাচ্ছি, আর এই অন্তিম সময় আপনি কিনা চলে যেতে চাইছেন? সম্ভাজি বলে, মুঘলদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। মুঘলরা কখনো কারো পাশে থাকে না। মির্জা আকবর বলে, এই মুহূর্তে আমার প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে দূরে চলে যাওয়াই ভালো হবে। এভাবে আর কতদিন আপনি আমাকে রক্ষা করবেন? আমার জীবনের থেকেও বেশি মূল্যবান আপনার সাম্রাজ্য। তাই আমাকে বিদায় দিয়ে আপনি আপনার সাম্রাজ্য রক্ষায় মনোনিবেশ করুন। সম্ভাজি মির্জা আকবরকে চলে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। ওই সময় সম্ভাজির কাছে খবর আসে শারলস্করের মৃত্যু হয়েছে। মুঘলদের সাথে লড়াই করতে করতে শারলস্কর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শারলস্করের মৃত্যুতে সম্ভাজি অনেক বেশি ভেঙে পড়ে। নিজেকে অনেক বেশি অসহায় মনে হতে থাকে তার। এদিকে মারাঠা সাম্রাজ্যের বেশ কয়েকটা অঞ্চলের অধিপতি মুঘলদের ফাঁদে পা দিয়ে তাদের সাথে হাত মিলিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার বদলে পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে। তাই সম্ভাজি সিদ্ধান্ত নেয় এবার সরাসরি আওরঙ্গজেবের দুর্গ আক্রমণ করবে। সে অনুযায়ী সম্ভাজি পরিকল্পনা করতে শুরু করে। সম্ভাজির এমন কঠিন পরিস্থিতিতে সম্ভাজির পাশে সবসময় ছায়ার মতো থাকে তার স্ত্রী ইয়াসুবাই।
সম্ভাজির ছেলেও এখন অনেক কিছুই বুঝতে শিখেছে। সে যুদ্ধের ব্যাপারে বাবার কাছ থেকে কিছু জানতে চাইলে ইয়াসুবাই তাকে সবকিছু বুঝিয়ে বলে। সময়ের সাথে রামরাজাও অনেকটা বড় হয়েছে। রামরাজা এবার সম্ভাজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। সম্ভাজি তাকে বুঝিয়ে বলে এই মুহূর্তে তার যুদ্ধে অংশগ্রহণ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ দুর্গ থেকে মহিলা শিশুদের রক্ষা করা। রামরাজা সম্ভাজির কথা মেনে নেয়। সম্ভাজি এবার সরাসরি আওরঙ্গজেবের সাথে যুদ্ধ করতে চাচ্ছে, তাই সে পরিবারের সবার কাছ থেকে বিদায় নেয়। কারণ এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ বলতে পারে না। ইয়াসুবাইয়ের কাছে বিদায় নেওয়ার সময় সম্ভাজি তাকে জিজ্ঞেস করে, আমি সরাসরি আওরঙ্গজেবের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, তোমার চিন্তা হচ্ছে না? ইয়াসুবাই বলে, চিন্তা হচ্ছে, তবে সেটা আওরঙ্গজেবের জন্য। আপনার উপর আমার ভরসা আছে। পুরো মারাঠা সাম্রাজ্য ওই দিনের জন্য অপেক্ষা করছে, যেদিন আপনি আওরঙ্গজেবকে পরাজিত করে মারাঠা সাম্রাজ্যকে মুক্ত করবেন, আর বিজয় আমাদেরই হবে। এরপর সম্ভাজি মারাঠা সাম্রাজ্যের সমস্ত অঞ্চলের অধিপতি এবং বিশিষ্ট ব্যক্তিদের ডেকে বুঝিয়ে বলে এটা নিজ নিজ স্বার্থ ত্যাগ করে রাজ্যের জন্য লড়াই করার সময়। সম্ভাজি সবাইকে সাথে নিয়ে যুদ্ধের পরিকল্পনা করে। মারাঠা সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এর মাঝে হঠাৎ এক রাতে মুঘলদের একটা বিশাল সৈন্যবাহিনী সম্ভাজির দুর্গের দিকে এগোতে শুরু করে। সম্ভাজির বিশ্বস্ত প্রহরী শান্তা ওই সৈন্যদের দেখতে পায়। শান্তা অনেক অবাক হয়ে তার বাবাকে বলে, মুঘল সৈন্যরা যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে সব থেকে কম সময় দুর্গে পৌঁছানো যায়। মুঘল সৈন্যরা কিভাবে এই পথের সন্ধান পেল? ওরা বুঝতে পারে সম্ভাজির কোনো কাছের মানুষ আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সৈন্যরা পৌঁছানোর আগেই ওরা দ্রুত সম্ভাজির দুর্গে চলে যায়। যে সৈন্যরা সম্ভাজির দুর্গের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের সাথে আমরা কানুজি এবং গানুজিকে দেখতে পাই। অর্থাৎ এই দুই ভাই মুঘলদের জানিয়েছে সম্ভাজি কোথায় আছে এবং সেখানে কিভাবে পৌঁছানো যাবে। এদিকে শান্তা এবং তার বাবা সম্ভাজির দুর্গে পৌঁছে সেনাপতিকে মুঘল সৈন্যদের হঠাৎ হামলা এবং কানুজি ও গানুজির বিশ্বাসঘাতকতার ব্যাপারে জানায়। সেনাপতি দ্রুত সম্ভাজির কাছে গিয়ে তাকে সবকিছু জানায় এবং সম্ভাজিকে প্রহরীদের সাথে দ্রুত সুরক্ষিত স্থানে চলে যেতে বলে। কিন্তু সম্ভাজি এভাবে পালিয়ে যেতে রাজি হয় না। সম্ভাজি বলে, সিংহ কখনো কুকুরের দল দেখে পালিয়ে যায় না। এর মাঝে মুঘল সেনারা দুর্গের ভেতর ঢুকে পড়েছে। সম্ভাজি এবং সেনাপতি তলোয়ার নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সাথে দুর্গে উপস্থিত সৈন্যরাও লড়াই করে, কিন্তু ওই মুহূর্তে দুর্গে মাত্র 150 সৈন্য উপস্থিত ছিল, আর মুঘল সেনাদের সংখ্যা ছিল 5000-এরও বেশি। স্বাভাবিকভাবে এত বিশাল সৈন্যবাহিনীর সাথে মাত্র 150 সৈন্য কিছুতেই পেরে উঠবে না। মুঘলরা একে একে সবাইকে শেষ করে দেয়। এদের মধ্যে কিছু লোক ছিল যারা সম্ভাজির কাছের অনেক মানুষ ছিল। চোখের সামনে কাছের মানুষদের নির্মম মৃত্যু দেখে সম্ভাজি পাগলের মতো চিৎকার করতে শুরু করে। সম্ভাজি হিংস্র সিংহের রূপ ধারণ করে মুঘল সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। সম্ভাজি একাই অর্ধেক সৈন্যদের হত্যা করে। এর মাঝে আওরঙ্গজেবের মন্ত্রী এবং মুঘল রাজসভার আরো কিছু ব্যক্তি আসে। মন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলে, হাজার হাজার সৈন্য মিলেও একজন ব্যক্তিকে দমিয়ে রাখতে পারছে না, এটা কিভাবে সম্ভব? তখন একজন সভাসদ বলে, সম্ভাজি জঙ্গলের অভুক্ত সিংহের চেয়েও বেশি ভয়ানক। যতক্ষণ তার হাত মুক্ত আছে ততক্ষণ তাকে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। মন্ত্রীর আদেশে মুঘল সৈন্যরা বিশাল আকৃতির শিকল দিয়ে সম্ভাজির 2 হাত বেঁধে ফেলে। এরপর সবাই মিলে সম্ভাজির উপর ঝাঁপিয়ে পড়ে। এক এক করে সবাই সম্ভাজির শরীরে তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে। সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পরেও সম্ভাজি লড়াই করার চেষ্টা চালায়। মন্ত্রী সম্রাজ্যকে বন্দী বানিয়ে আওরঙ্গজেবের দুর্গে নিয়ে যায়। বাকি সবার মৃত্যু হলেও সম্ভাজির প্রিয় বন্ধু রাজকবি তখনও জীবিত ছিল। কবি সম্ভাজিকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে সৈন্যরা তাকেও বন্দী বানায়। মুঘল সৈন্যরা আওরঙ্গজেবের দুর্গের বাইরে সম্ভাজির হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে রাখে। ওই রাতেই কবিকে হত্যা করা হয়, কিন্তু সম্ভাজিকে জীবিত রাখা হয় তাকে কষ্ট দেওয়ার জন্য। আওরঙ্গজেব তার সৈন্যদের আদেশ দেয় সম্ভাজিকে এত পরিমাণ কষ্ট দিতে হবে যেন সে আওরঙ্গজেবের কাছে নিজের মৃত্যু ভিক্ষা চায়। আওরঙ্গজেবের মেয়ে জিনাতের আদেশে সৈন্যরা সম্ভাজির হাত এবং পায়ের সমস্ত নখ উপড়ে ফেলে। সম্ভাজির শরীরের ক্ষতস্থানে লবণ লাগিয়ে দেয়। এসব করা হচ্ছিল সম্ভাজিকে কষ্ট দেওয়ার জন্য। তাই সম্ভাজি কোনো শব্দ না করে সমস্ত নির্যাতন সহ্য করে। তখন আওরঙ্গজেব সম্ভাজির চোখ গলিয়ে দিতে বলে। লোহা গরম করে চোখে ঢুকিয়ে দেওয়ার পরেও সম্ভাজির মুখ থেকে উফ শব্দটাও আসে না। কোনোভাবেই সম্ভাজিকে নত করতে না পেরে আওরঙ্গজেব সম্ভাজিকে একটা প্রপোজাল দেয়। আওরঙ্গজেব বলে, তুমি মুঘলদের সাথে চলে এসো, তোমার জীবন বদলে যাবে। সম্ভাজি বলে, আপনি মারাঠাদের দলে চলে আসুন, আপনার জীবন বদলে যাবে। একথা শুনে আওরঙ্গজেব প্রচন্ড ক্ষুব্ধ হয়। সম্ভাজি তখন চিৎকার করে বলে, ছত্রপতি শিবাজী মহারাজকে সবাই সিংহ বলে, আর আমি সে সিংহের সন্তান সাভা। এ কথা বলে সম্ভাজি চিৎকার করতেই থাকে। তখন জিনাত সম্ভাজির জিভ টেনে বের করে ফেলতে বলে। ওরা সম্ভাজির জিভ টেনে ছিঁড়ে ফেলে, আর এর মাধ্যমেই সম্ভাজির মৃত্যু হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সম্ভাজি আওরঙ্গজেবের কাছে মাথা নত করে না। সম্ভাজির এমন দৃঢ়তা দেখে আওরঙ্গজেবের স্তব্ধ হয়ে যায়। সে সম্ভাজির মৃত্যুতে খুশি হতে পারে না। জিনাত আফসোস করে বলে, সম্ভাজি নিজের মৃত্যুকে উৎসবের মতো বরণ করে চলে গেল, আমরা জীবিত থেকেও তার কাছে পরাজিত থেকে গেলাম। অন্যদিকে ইউসুবাই সম্ভাজির উপর হওয়া সমস্ত নির্যাতনের কথা জানতে পেরেও এতটুকু ভেঙে পড়ে না। সেও সম্ভাজির মতো দৃঢ়তার সাথে নিজেকে এবং সমস্ত পরিবারকে সামলে নেয়। ইউসুবাই দ্রুত রাজা রাওকে মারাঠা সাম্রাজ্যের নতুন সম্রাট ঘোষণা করে। এরপর তার রাজ্যাভিষেক করিয়ে আওরঙ্গজেবের কাছে সংবাদ পাঠায় যে মারাঠা সাম্রাজ্যের সম্রাট এখনো জীবিত আছে। এতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকা আওরঙ্গজেব উঠে দাঁড়িয়ে নিজের সমস্ত ক্ষোভ ওই সংবাদ বাহকের উপর প্রকাশ শুরু করে।
আওরঙ্গজেব তাকে অনবরত ছুরি দিয়ে আঘাত করতে করতে বলে, এরকম একটা সন্তান কেন আমার ঘরে জন্ম নিল না? শিবাজের প্রতি হিংসা হয় আমার। এরকম একটা সন্তান আমার থাকলে পুরো হিন্দুস্তান আমি দখল করে নিতাম। আর এই মুভিটি এখানেই শেষ হয়। এই ঐতিহাসিক কাহিনী সত্যি ঘটনা হলেও মুভিকে আকর্ষণীয় করার জন্য কিছু কিছু ব্যাপারে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। ইতিহাস অনুযায়ী আওরঙ্গজেব একজন কঠোর শাসক ছিলেন। তিনি তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটিয়েছেন। তবে ইতিহাস তার এত বেশি নির্মমতার কথা কোথাও উল্লেখ করেনি। মুভিটা তৈরি হয়েছে সাম্রাজ্যের বীরত্বের গল্প তুলে ধরার জন্য, তাই তার ক্ষেত্রেও কিছু বিষয় অতিরঞ্জিত করা হয়েছে। তাই খুব বেশি বাছবিচার না করে আমরা আজকের ভিডিও থেকে শুধুমাত্র বিনোদন নেওয়ারই চেষ্টা করব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।